হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি তোমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে। আমি বিপুল সরকার। আজকে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের আলোচনার বিষয়টি হচ্ছে অধ্যায় 12 পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ, মানে পারিবারিক বাজেট। সংক্ষেপে লিখছি পারিবারিক বাজেট, বা চ্যাপ্টারের নাম হচ্ছে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ। তবে এই চ্যাপ্টারটি একটি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটি যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি তাহলে এই চ্যাপ্টারটি আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও বা ব্যক্তিগত পরিবার বা আমাদের পারিবারিক জীবনে এই চ্যাপ্টারের প্রয়োগ আমরা করতে পারবো। কারণ আমরা জানি যে হিসাবের কোনো বিকল্প নাই। যদি হিসাব করে আমরা চলাফেরা করি বা আমাদের জীবনটাকে অতিবাহিত করি তাহলে আমরা কখনোই একটি ফল্টে পড়বো না আর্থিকভাবে। তো এই জন্য পারিবারিক বাজেট বা পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তবে এই চ্যাপ্টারটি আমরা পূর্বেও অনেকবার করেছি দশম শ্রেণীর জন্য, কারণ যারা এবার এসএসসি ক্যান্ডিডেট তাদের জন্য, কারণ তাদের সম্পূর্ণ বই শেষ, এই পারিবারিক বাজেটও শেষ। তবে সামনে যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমাদের এই পারিবারিক বাজেটটি রয়েছে। তো তোমরা যদি সবাই খুব মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি যে এই চ্যাপ্টারটি তোমরা বুঝতে পারবে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই চ্যাপ্টারের একটি সৃজনশীল মেইন বই থেকে যে সৃজনশীল আছে সেই সৃজনশীলটি আজকে আলোচনা করব। তবে আলোচনা করার পূর্বে আমি একটু জাস্ট ধারণা দিব যে এই চ্যাপ্টারটি কিভাবে তৈরি করতে হয় এবং কি কি তৈরি করতে হয় এই চ্যাপ্টারের মাধ্যমে। তো চলো আজকে আমরা শুরু করি। আজকের চ্যাপ্টার হচ্ছে পারিবারিক বাজেট। তাহলে খেয়াল করো, পারিবারিক বাজেট তৈরি করার জন্য আমাদের প্রথমত যে ব্যাপারটি দরকার হয় তার নাম হচ্ছে পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল, খেয়াল করো, তহবিল। তো প্রথমত আমাদের যে ব্যাপারটি দরকার হয় সেটা হচ্ছে পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল কি? পারিবারিক তহবিল হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মানে হলো বছরের শুরুতে আমাদের পরিবারে কত টাকার সম্পদ ছিল এবং বছরের শুরুতে আমাদের পরিবারে কত টাকার দায় ছিল। তো এই সম্পদ এবং দায়ের পার্থক্যকেই বলা হয় পারিবারিক তহবিল। তাহলে প্রথমত আমরা যে ব্যাপারটি বের করব তার নাম হচ্ছে পারিবারিক তহবিল। তো পারিবারিক তহবিলের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ, খেয়াল করো, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিকটা সংক্ষেপ লিখছি যে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো প্রথমত আমরা পারিবারিক তহবিলের এই পারিবারিক তহবিল বের করব, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের আয় ব্যয় বিবরণী তৈরি করা। আয় ব্যয় বিবরণী, খেয়াল করো। তাহলে আয় ব্যয় বিবরণী কি? এই আয় ব্যয় বিবরণী খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যে পরিবারে কত টাকা আয় হলো বা কত টাকা ব্যয় হলো এগুলোর মাধ্যমে যে বিবরণী তৈরি করা হয় সেটাকে বলা হয় আয় ব্যয় বিবরণী। তবে আয় ব্যয় বিবরণী তৈরি করার জন্য আমাদের যেই লেনদেনগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। তো আমরা যেহেতু ক্লাস 10-এ পড়ি এবং যারা আমরা এসএসসি ক্যান্ডিডেট তারা অবশ্যই জানি যে কোনগুলা মুনাফা জাতীয় লেনদেন আর কোনগুলা মূলধন জাতীয় লেনদেন। তো আয় ব্যয় বিবরণী তৈরি করার জন্য আমার প্রয়োজন মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। এই সকল ব্যাপারগুলো আমরা জানি। তো অঙ্ক বা প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে কোনগুলা কোন ধরনের লেনদেন। তাহলে দেখো, আয় ব্যয় বিবরণী তৈরি করার জন্য আমাদের এখানে দরকার যে এখানে লিখি মুনাফা জাতীয় আয় মাইনাস মুনাফা জাতীয় ব্যয়। একটি পরিবারের যত মুনাফা জাতীয় আয় আছে এবং মুনাফা জাতীয় ব্যয় আছে এগুলোর মাধ্যমে আমরা তৈরি করব আয় ব্যয় বিবরণী। যেমন মুনাফা জাতীয় আয়ের ব্যাপারটা কি? যেমন ধরো বেতন, সে যদি আমি যদি চাকরিজীবী হই তাহলে চাকরির মাধ্যমে আমার যে ইনকামটা সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। অথবা কোনো একটা জায়গায় টাকা ইনভেস্ট করছি, ওই জায়গা থেকে সুদ পাইতেছি, এই সুদটাও আমার জন্য মুনাফা জাতীয় আয়। তারপরে এরকম যদি আমার একটি বাড়ি থাকে, সেই বাড়ি থেকে যদি আমি ভাড়া পাই, সেই ভাড়া প্রাপ্তিটাও মুনাফা জাতীয় আয়। আর তাহলে ব্যয় কোনটা? ব্যয় হচ্ছে পরিবারের যেই সাধারণত যে ব্যয়গুলো হয়, খাবার খরচ, বাসা ভাড়া, যাতায়াত খরচ, টেলিফোন বিল, এরকম ভাবে পোশাক ক্রয়, পড়াশোনা বাবদ খরচ, এরকম ভাবে অনেক ধরনের খরচ আছে। এই খরচগুলোকে বলা হয়
মুনাফা জাতীয় ব্যয়, মানে যেই ব্যয়গুলো কারবারে প্রতিনিয়ত ঘটে ওগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর যেই আয় কারবারে প্রতিনিয়ত ঘটে সেগুলো হলো মুনাফা জাতীয় আয়। এরপরে 3 নম্বরে যে পার্টটা দরকার হয় সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। খেয়াল করো, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তবে এই ব্যাপারটার মধ্যে কি করতে হবে খেয়াল করো, আর্থিক অবস্থার বিবরণী। তবে আমরা দশম অধ্যায় যেহেতু করেছি, দশম অধ্যায় যেহেতু আমরা আর্থিক অবস্থার বিবরণী করেছিলাম, সেইখানে আমরা কি করেছি সেই সেম একই পার্টি এখানেও কাজ করতে হবে। তো আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে এক পাশে লিখবো আমরা সম্পদ, এক পাশে লিখবো সম্পদ, আরেক পাশে লিখবো দায় ও পারিবারিক তহবিল। আগে লিখলাম দায় ও মালিকানা সত্ত্ব, এখন লিখবো দায় ও পারিবারিক তহবিল। তো আর্থিক অবস্থার বিবরণী যদি আমরা করি তাহলে সম্পদ এক পাশে আমরা কাজ করব সম্পদের কাজ, আরেক পাশে আমরা কাজ করব দায় ও পারিবারিক তহবিল। তো এই যে দুই পাশের যোগফল অবশ্যই মিলে যাবে, সম্পদ এবং দায় পারিবারিক তহবিলের যোগফল অবশ্যই মিলে যাবে। এরপরে 4 নম্বরে যেই পাঠটি করার প্রয়োজন হয়, যদি প্রশ্নে প্রাপ্তি প্রদান করা না থাকে তাহলে আমাদের প্রাপ্তি প্রদান হিসাবটি তৈরি করতে হয়। প্রাপ্তি প্রদান হিসাব, প্রাপ্তি ও প্রদান হিসাব। তো প্রাপ্তি ও প্রদান হিসাবটা খুবই সহজ, যে প্রাপ্তি একটি কারবারে কি কি প্রাপ্তি হয় এবং কি কি প্রদান হয়। তো বাম পাশটাকে বলবো আমরা প্রাপ্তি। তো প্রাপ্তি প্রদানের ছকটা আবার যে এরকম, খেয়াল করো, এই যে আমি দেখাচ্ছি, এই যে এরকম প্রাপ্তি প্রদান হিসাব। তো এই যে এই পাশটা হলো প্রাপ্তি আর এই পাশ হলো প্রদান। তো এখানে টাকা, এখানেও টাকা লিখবো। তো সকল প্রাপ্তিগুলো লিখবো, সকল প্রদানগুলো লিখবো। যত ধরনের প্রাপ্তি আছে, যত ধরনের প্রাপ্তি, সকল প্রাপ্তিগুলা প্রাপ্তির পাশে বসবে এবং সকল প্রদানগুলা প্রদান পাশে বসবে। তো প্রাপ্তি থেকে প্রদান বাদ দেওয়ার পর যা থাকবে সেটাকে বলা হয় সমাপনী হাতে নগদ। তো এই প্রাপ্তি প্রদানের মাধ্যমে আমাদের বের করতে হয় সমাপনী হাতে নগদ। আবার বলছি যে প্রাপ্তি প্রদানের মাধ্যমে আমাদের বের করতে হয় সমাপনী হাতে নগদ। তাহলে এই যে প্রাপ্তি, সর্বমোট প্রাপ্তির যোগফলটা লিখবো, তারপরে প্রাপ্তির যোগফল থেকে প্রদানের যোগফল বাদ দেওয়ার পর যেটা হবে সেটার নাম হইব সমাপনী হাতে নগদ। আশা করি যে বুঝতে পেরেছি। এই 4টা পার্টই আমাদের এই চ্যাপ্টার থেকে তৈরি করতে হয়। প্রথমত পারিবারিক তহবিল, দ্বিতীয়ত আয় ব্যয় বিবরণী, তৃতীয় আর্থিক অবস্থার বিবরণী, তারপরে প্রাপ্তি প্রদান হিসাবটি তৈরি করতে হয়। এই 4টা পার্ট নিয়ে আমাদের এই পারিবারিক বাজেট। এখন আমরা একটি সৃজনশীল চলে যাব, সবাই সাথে থাকবে। আমরা অধ্যায় 12 এর 213 পৃষ্ঠায় সৃজনশীল নাম্বার 4 নিয়ে আজকে আলোচনা করব। সৃজনশীল নাম্বার 4। তো জনাব নান্নু মিয়ার পরিবারের 1 জানুয়ারি 2017 তারিখে আর্থিক অবস্থা নিম্নরূপ। তো এখানে 1 জানুয়ারি 2017 এই যে সময়টা বলা হয়েছে, এই সময়টা হলো প্রারম্ভিক সময়। তাহলে দেখো এখানে কিছু হিসাবের উদ্ধৃত দেয়া আছে। নগদ তহবিল, তাহলে নগদ তহবিল আমরা জানি সম্পদ, তবে 1 জানুয়ারি নগদ তহবিল, তাহলে এটাকে বলবো প্রারম্ভিক হাতে নগদ। বাড়ি ভাড়া, বাড়ি ঘর, এই বাড়ি ঘর এটা প্রারম্ভিক সম্পদ। তৈজসপত্র প্রারম্ভিক সম্পদ, আসবাবপত্র এটাও প্রারম্ভিক সম্পদ। এবং 12% ঋণ 60,000 টাকা, এই ঋণটা হচ্ছে প্রারম্ভিক দায়। তাহলে এখানে আমরা দুটা জিনিস পাইলাম, একটা হলো প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়। তো আমরা একটু আগে জানলাম যে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের মাধ্যমে আমরা তৈরি করব পারিবারিক তহবিল। এরপরে দেখো একটি প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করে দেওয়া আছে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে প্রাপ্তি সমাপ্ত বছরের একটি প্রাপ্তি প্রদান হিসাব। তো প্রাপ্তি পাশে শুরুতেই দেখো ব্যালেন্স বিডি লেখা আছে 20,000 টাকা। এই যে ব্যালেন্স বিডি, এই ব্যালেন্স বিডি মানে হলো হাতে নগদ। দেখো এই হাতে নগদের উপরে দেওয়া আছে নগদ তহবিল 20,000, ব্যালেন্স বিডি 20,000, মানে একটাই, এটাকেই ওই হাতে নগদটাকেই ব্যালেন্স বিডি হিসাবে লেখা হয়েছে। আবার মনে রাখবে সবসময় যে প্রাপ্তি পাশে শুরুতেই যে নগদ উদ্ধৃত, নগদ জের বা শুধু জের বা ব্যালেন্স বিডি, মানে এটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে তোমার প্রারম্ভিক হাতে নগদ। এরপরে প্রাপ্তি পাশে দেখো আরো ব্যাপার আছে বেতন, পুরাতন টেবিল বিক্রয়। বেতন, বেতন হচ্ছে মুনাফা জাতীয় আয়, পুরাতন টেবিল বিক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তো বেতন আয় ব্যয় বিবরণীর আয় পাশে বসবে, পুরাতন টেবিল বিক্রয় এটা কিন্তু আয় ব্যয় বিবরণীর আয় পাশে বসবে না। এটা টেবিল, যেহেতু টেবিল হচ্ছে আসবাবপত্র, বিক্রি করে ফেলেছি, আমার কাছে যা আসবাবপত্র ছিল সেখান থেকে আসবাবপত্র কিছু বিক্রি করে দিয়েছি, তাহলে আসবাবপত্র কমে গেছে। তাহলে এই যে পুরাতন টেবিল বিক্রয় এটার কাজ হবে আর্থিক অবস্থার বিবরণীতে আসবাবপত্র থেকে মাইনাস, কারণ আসবাবপত্র তো সম্পদ, সম্পদ কমে গেছে, এই জন্য আমাদের আসবাবপত্র থেকে মাইনাস করতে হবে। কৃষি ফসল বিক্রয় এটা মুনাফা জাতীয় আয়, এটা আয় ব্যয় বিবরণী আয় পাশে বসবে। ফার্মেসি ব্যবসায় মুনাফা, তার ফার্মেসি ব্যবসা আছে, সেই ফার্মেসি ব্যবসা থেকে কিছু মুনাফা করেছে, সেটাও তার আয় ব্যয় বিবরণী আয় পাশে বসবে। এবার প্রধান পাশে তার কিছু লেনদেন আছে, দেখো খাদ্য সামগ্রী ক্রয় এটা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, বাড়ি মেরামত মুনাফা জাতীয় ব্যয়,
কিন্তু ফ্রিজ ক্রয় এটা কিন্তু তার মূলধন জাতীয় ব্যয়, এটা হলো সম্পদ। তারপরে বিদ্যুৎ বিল মুনাফা জাতীয় ব্যয়, চিকিৎসা খরচ মুনাফা জাতীয় ব্যয়, ডিপিএস এ জমা এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় না, এটা ডিপিএস এ জমা, সে প্রতি মাসে মাসে ব্যাংকে টাকা জমা দিতেছে, এটার জন্য তার একটা সম্পদ অর্জিত হচ্ছে, তো এটা সম্পদ। তারপর সাইকেল ক্রয় এটা মূলধন জাতীয় ব্যয়, সাইকেল তার জন্য একটি সম্পদ। এরপর দেখো লেখাপড়ার খরচ এটা মুনাফা জাতীয় ব্যয়, কাপড় চোপড় ক্রয় মুনাফা জাতীয় ব্যয়, ঋণের সুদ মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু ব্যালেন্স সিটি যেটা বলা আছে 90,000 টাকা, এটার নাম হচ্ছে সমাপনী হাতে নগদ। ব্যালেন্স সিটি মানে সমাপনী হাতে নগদ, মানে প্রাপ্তি থেকে প্রদান বাদ দেওয়ার পর যে উদ্বৃত্ত হয় তাকে বলা হয় ব্যালেন্স সিটি, এটা সমাপনী হাতে নগদ। এরপর অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে খাদ্য সামগ্রী 1,000 টাকা মজুদ আছে। দেখো শুরুতেই আমাদের খাদ্য সামগ্রী ক্রয় করছি 77,500, এর মধ্যে থেকে 1,000 টাকা খাদ্য সামগ্রী এই বছর রয়ে গেছে, তাহলে এটা সম্পদ। এই খাদ্য সামগ্রী ক্রয় থেকে খাদ্য সামগ্রী মজুদ কি করতে হবে, বিয়োগ, আয় ব্যয় বিবরণী ব্যয় পাশে বিয়োগ করে এই খাদ্য সামগ্রী 1,000 টাকা আবার আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে লিখতে হবে। নির্ধারিত বিদ্যুৎ বিল 2 মাসের বকেয়া রয়েছে। দেখো হিসাবটা যেহেতু পুরো 12 মাস, 12 মাসের মধ্যে 2 মাস বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, তো 2 মাস যদি বিদ্যুৎ বিল বকেয়া থাকে তাহলে পরিশোধ করছি আমরা 10 মাস, তাহলে 10 মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করেছি আমরা 6,000 টাকা, তাহলে 6,000 টাকা যদি 10 মাসে হয় তাহলে এক মাসে হয় 600, তাহলে 2 মাসে 1200, তাহলে 1200 টাকা বিদ্যুৎ বিল বকেয়া। তো এই 600 টাকার সাথে আরো 1200 টাকা বিদ্যুৎ বিল বকেয়া হিসেবে যোগ হবে এবং বকেয়াটুকু দায়, এটা আর্থিক অবস্থা বিবরণী দায় পাশে গিয়ে বসবে। এখন আমরা সৃজনশীল সমাধানে যাব। 4 কতে বলছে চলতি বছরে উক্ত পরিবারের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তা মূলধন জাতীয় ব্যয়, যদি পারিবারিক তহবিল থেকে আমাকে মূলধন জাতীয় ব্যয় বের করতে বলা হয় তাহলে মূলধন জাতীয় ব্যয় পাবো আমি প্রদান পাশে। প্রদান যেই ব্যয়গুলো কারবারে একবারে ঘটলে সেগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারি, এই সকল ব্যয়কে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। যেমন ফ্রিজ ক্রয়, সাইকেল ক্রয়, এই দুটোই ফ্রিজ ক্রয় এবং সাইকেল ক্রয়, এই দুটো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তো আমরা ফাইন্ড আউট করে ফেললাম যে মূলধন জাতীয় ব্যয় কি। তাহলে এখন আমরা সমাধানে লিখি 4 ক, এখানে লিখব যে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এখন ঘরটা হলো এরকম যে বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা, ওকে। এখন আবার আমরা খেয়াল করি যে মূলধন জাতীয় ব্যয়, এখানে আমরা আবার বলছি প্রধান পাশে দেখব মূলধন জাতীয় ব্যয়, দেখছি যে ফ্রিজ ক্রয়, ফ্রিজ একবার ক্রয় করলে সেটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি, সাইকেল সেটাও আমরা একবার ক্রয় করলে সেটা আমরা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারি। এই দুইটাই আমরা দেখতে পাইলাম যে মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা এখানে লিখব ফ্রিজ ক্রয়, তারপরে সাইকেল ক্রয়, সাইকেল ক্রয়। এখন ফ্রিজ ক্রয় 28,000 টাকা আর সাইকেল ক্রয় হচ্ছে 12,000 টাকা, টোটালি 40,000 টাকা। এই 40,000 টাকা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে হয়ে গেল যে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, দুইটা মূলধন জাতীয় ব্যয় আমরা পাইলাম, এই দুটো যোগফল 40,000 টাকা, এটা কি বলা হয় মূলধন জাতীয় ব্যয়। আশা করি আমরা 4 ক বুঝতে পেরেছি সমাধানটি। এরপর আমরা চলে যাব 4 খতে। দেখো 4 খতে বলছে যে উপযুক্ত তথ্য হতে পারিবারিক আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। পারিবারিক আয় ব্যয় বিবরণী, যে পরিবারে কত টাকা আয় ব্যয় বিবরণী তৈরি করা বলছে, মানে পরিবারে কত টাকা লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে সেই ব্যাপারটা। তো আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে আয় ব্যয় বিবরণী তৈরি করার জন্য আমাদের দরকার হলো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। তবে এই আয় এবং ব্যয়গুলো পাবো আমরা যদি প্রশ্নে প্রাপ্তি প্রদান তৈরি করা থাকে, তাহলে প্রাপ্তি থেকে আয় সমূহ পাবো, প্রদান থেকে ব্যয় সমূহ পাবো। এগুলো আমরা জানি যে পাইলে আয় হয় আর প্রদান করলে ব্যয় হয়। তো আয় বলতে এখানে দুই ধরনের আয় আছে, একটা মুনাফা জাতীয় আয় আর ব্যয় হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয়। তো এখানে এই দুই ধরনের আমার আয় ব্যয় লাগবে, একটা মুনাফা জাতীয় আয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো এখন খেয়াল করো ঘরটা হইব এরকম যে আয় ব্যয় বিবরণী, বিবরণ টাকা টাকা টাকা, এরকম ঘর করব। তো প্রথমেই আমরা লিখবো আয় সমূহ, আয় সমূহ, আয় সমূহ লিখে এখন প্রাপ্তি পাশে খেয়াল করব যে কি কি আয় আছে। প্রাপ্তি পাশে আমরা দেখতে পাচ্ছি বেতন, কৃষি ফসল বিক্রয়, ফার্মেসি ব্যবসায় মুনাফা, এই তিনটা দেখলাম। এই তিনটা ছাড়া আমাকে আরো একটু খেয়াল করতে হবে যে উপরে কোনো বিনিয়োগের সাথে সুদের কথা আছে কিনা, সমন্বয়ে কোনো আয়ের কোনো বকেয়া টকে এরকম ব্যাপারগুলো আছে কিনা, এই সকল ব্যাপারগুলো আমাদের খেয়াল করতে হবে অঙ্ক করার সময়। তো আমরা দেখতে পাচ্ছি যে বেতন, কৃষি ফসল বিক্রয়, ফার্মেসি ব্যবসায় মুনাফা ছাড়া
আর কোনো আয়ের কোনো কথা পুরো প্রশ্নের মধ্যে কোথাও নাই। তাহলে আমরা এখন এই ব্যাপারগুলো লিখবো। আয় সমূহ লিখলাম, এখন লিখবো আমরা বেতন। তো বেতন আমরা দেখতে পাচ্ছি 1,80,000 টাকা, এটা 2 নম্বর করে 1,80,000 টাকা। এরপরে লিখবো কৃষি ফসল বিক্রয়। দেখো কৃষি ফসল বিক্রয়, কৃষি ফসল বিক্রয়, কৃষি ফসল বিক্রয় হচ্ছে তোমার 30,000 টাকা। এরপরে দেখতে পাচ্ছি ফার্মেসি ব্যবসায় মুনাফা, ফার্মেসি ব্যবসায় মুনাফা, ফার্মেসি ফার্মেসি ব্যবসায় মুনাফা, ফার্মেসি ব্যবসায় মুনাফা আছে এখানে 75,000 টাকা। দেখো এখন এই যে এই সবগুলো আয়গুলোকে আমরা যোগ করে দিব, যে 1,80,000 টাকা যোগ 30,000 টাকা যোগ 75,000 টাকা। তো এখানে মোট 2,85,000 টাকা হচ্ছে আমাদের মোট আয়। মোট আয় হলো 2,85,000 টাকা। এখন এই আয় থেকে বাদ বাদ ব্যয় সমূহ, ব্যয় সমূহ যে কি কি ব্যয় হয়েছে সেই ব্যাপারগুলো আমরা এখন বাদ দিব। তো ব্যয় সমূহের মধ্যে দেখো আমরা ব্যয়গুলা দেখতে পাবো হচ্ছে প্রধান পাশে, ব্যয়গুলা দেখবো আমরা প্রাপ্তি প্রদানের প্রধান পাশে। প্রধান পাশে শুরুতেই আছে দেখো খাদ্য সামগ্রী ক্রয়, লিখবো খাদ্য সামগ্রী ক্রয়। তবে খাদ্য সামগ্রী ক্রয় নিয়ে সমন্বয়ে একটা কথা বলা আছে যে খাদ্য সামগ্রী 1,000 টাকা মজুদ আছে, তাহলে খাদ্য সামগ্রী ক্রয় 77,500, এটা থেকে মাইনাস মজুদ, খাদ্য সামগ্রী মজুদ আছে 1,000 টাকা, তাহলে এখানে হলো 76,500 টাকা। খাদ্য সামগ্রী মজুদ হচ্ছে 76,500 টাকা। এরপরে দেখো বাড়ি মেরামত, সরাসরি লেখা আছে বাড়ি মেরামত, বাড়ি মেরামত। তো বাড়ি মেরামত আমরা দেখতে পাচ্ছি যে 8,000 টাকা, তাহলে সরাসরি এটা 2 নাম্বার করে, কারণ এই বাড়ি মেরামত সম্পর্কে সমন্বয়ে কোনো কথাবার্তা বলা নাই। এরপরে বাকি ব্যয়গুলো আমি এই পাশে লিখতেছি। তারপর আমরা দেখতেছি যে ফ্রিজ ক্রয়, কিন্তু ফ্রিজ ক্রয় কিন্তু এখানে আসবে না, এটা তো মুনাফা জাতীয় ব্যয় না। ফ্রিজ ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কিন্তু বিদ্যুৎ বিল পরে, বিদ্যুৎ বিল হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, তো এটা লিখবো আমরা এখানে বিদ্যুৎ বিল। তাহলে দেখো এখন বিদ্যুৎ বিল সম্পর্কে সমন্বয়ে একটা কথা বলা হয়েছে যে নির্ধারিত বিদ্যুৎ বিল 2 মাসের বকেয়া রয়েছে, 2 মাস বকেয়া। তো এইখানে যে বিদ্যুৎ বিল 6,000 টাকা দেওয়া আছে, এই 6,000 টাকা তাহলে কয় মাসের? এই 6,000 টাকা হলো 10 মাসের টাকা, কারণ হিসাবটা পুরো হচ্ছে 12 মাস, এর মধ্যে 2 মাস বকেয়া আছে, তার মানে এই 6,000 টাকা হচ্ছে 12 মাসের টাকা। তো এখন আমি যদি বকেয়া 2 মাসের টাকাটা বের করি, লিখবো যোগ বকেয়া, কারণ বকেয়া যোগ হয়। তাহলে এই 6,000 টাকাকে আমরা 2 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করে দেব, মানে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে 1200 টাকা হয়। 1200 টাকা হয় বকেয়া বিনিয়োগের সুদ। তো 6,000 আর 1200 যোগ করলে 7200, মানে 7,200। এরপরে চিকিৎসা খরচ, দেখো চিকিৎসা খরচ আছে, এটা নিয়ে কোনো সমন্বয় কোনো কথা নাই। চিকিৎসা খরচ আমরা দেখতে পাচ্ছি যে 3,500 টাকা। এরপরে ডিপিএস এ জমা, এই যে ডিপিএস জমা, এটাও কিন্তু মুনাফা জাতীয় ব্যয় না। এটার কারণে একটা সম্পদ অর্জিত হচ্ছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র করে জমা করে একটি সম্পদ অর্জিত হচ্ছে, তাই এটা আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে এখানে লিখবো না। এরপর সাইকেল ক্রয়, এটা মূলধন জাতীয় ব্যয়, এটা এখানে লিখবো না। কিন্তু লেখাপড়া খরচ, এটা মুনাফা জাতীয় ব্যয়, লেখাপড়া খরচ, লেখাপড়া খরচ হচ্ছে 14,500 টাকা। এরপরে কাপড় চোপড় ক্রয়, কাপড় চোপড় ক্রয়, দেখো যে কাপড় চোপড় ক্রয় 16,700 টাকা। এরপরে ঋণের সুদ, খেয়াল করো ঋণের সুদ, এটা মুনাফা জাতীয় ব্যয়, তবে এটা ঋণের সুদটা লেখার সময় একটু সতর্ক হইতে হইব যে ঋণের সুদ আমরা প্রদান পাশে দেখতেছি 5,800 টাকা। তো এইখানে সবার উপরে দেখো ঋণ 12% ঋণ, 60,000 টাকার উপর 12% ঋণ বলা আছে। তাহলে 60,000 টাকার উপর 12% যদি আমি ধরি, 6 12 72, 7,200 টাকা ঋণের সুদ, 7,200 টাকা হয় ঋণের সুদ। তো 7,200 টাকার মধ্যে আমরা ঋণের সুদ প্রদান করছি 5,800 টাকা, ঋণের সুদ প্রদান করছি 5,800 টাকা। তাহলে প্রদান করিনি কত? প্রদান করিনি আরো 1,400 টাকা। তো 1,400 টাকা বকেয়া, টোটাল 7,200 টাকার মধ্যে আমরা ঋণের সুদ প্রদান করছি 5,800, তাহলে প্রদান করিনি আরো 1,400, এই 1,400 টাকা হলো বকেয়া। তাহলে এখানে আমরা লিখব ঋণের সুদ
5,800 যোগ বকেয়া মোট 7,200 টাকা হয়েছিল, ওইখান থেকে 5,800 টাকা প্রদান করছি আর 1,400 টাকা আমরা এখনো প্রদান করিনি। এই মোট হইলো 7,200। দেখো ঋণের সুদ কিন্তু মোট 7,200 ঠিকই বসলো, তবে আগে দিয়ে দিছি আমরা 5,800 আর এখনো দেইনি 1,400, তাই দুইটা মোট যোগফল হলো 7,200 টাকা। তাহলে আমাদের টোটালি ব্যয়ের কাজ আমাদের শেষ। এখন আমরা এই ব্যয়গুলো কি করব, যোগ করে দেব। যে প্রথম ব্যয় দেখতে পাচ্ছি 76,500, এখানে যোগ 8,000, এরপরে যোগ 7,200, যোগ 3,500, যোগ 14,500, এরপরে যোগ 16,700, এরপরে যোগ 7,200। তা মোট ব্যয় হলো এখানে 1,33,600। তো এই 1,33,600 টাকা আমরা এখন এই যে 2,85,000 টাকা, এই 2,85,000 টাকা থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের হাতে থাকে 1,51,400 টাকা। এই যে এটার নাম হলো আয় উদ্বৃত্ত, কারণ আমাদের আয় বেশি ব্যয় কম, আয় উদ্বৃত্ত। তাহলে আমরা দেখো আয় ব্যয় বিবরণী তৈরি করলাম যে কিভাবে, যে আয় ব্যয় বিবরণী তৈরি করব মুনাফা জাতীয় আয় থেকে বা মুনাফা জাতীয় ব্যয়সমূহ। একটি পরিবারের এই ছকের মাধ্যমে বা এইভাবেই একটি আয় ব্যয় বিবরণী তৈরি করতে হয়। আশা করি তোমরা এই আয় ব্যয় বিবরণীর পুরো ব্যাপারটি বুঝতে পেরেছো। এরপরে আমরা সৃজনশীলে চলে যাব পরের 4-এর গতে, যেটা আর্থিক অবস্থার বিবরণী। সবাই সাথে থাকবে, খেয়াল করো। এখন আমরা 4-এর গতে বলছে যে পারিবারিক তহবিল 3,85,000 টাকা ধরে 31 ডিসেম্বর 2017 তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো পারিবারিক তহবিল প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমাদের নতুন করে পারিবারিক তহবিল বের করার দরকার নেই। তো পারিবারিক তহবিল বের করার সূত্রটা তো আমরা জানি যে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো উপরে প্রারম্ভিক সম্পদ দেয়া ছিল, প্রারম্ভিক দায়ও দেয়া ছিল। প্রারম্ভিক সম্পদের যোগফল থেকে প্রারম্ভিক দায় যদি বাদ দিতাম তাহলে বের হয়ে যেত পারিবারিক তহবিল, যেটা আমরা এখন প্রশ্নে উল্লেখ করা আছে, তাহলে আমাদের বের করার কোনো দরকার নেই। এখন আমাদের যেই পাঠটি করতে হবে যে আর্থিক অবস্থার বিবরণী, 4-এর গ আর্থিক অবস্থার বিবরণী আগের মতনই ঘর করব। এখন এই আর্থিক অবস্থার বিবরণীতে কি কি বসবে? এই আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, দায়, পারিবারিক তহবিল এবং নিট লাভ। একটু আগে যে লাভটা বের করছিলাম আমরা, সেই লাভটা নিট লাভটা আমরা পারিবারিক তহবিলের সাথে কি করব, যোগ করব। তো এখন শুরুতেই আমাদের সম্পদ পাশের কাজ হবে। সম্পদ এই পাশে লিখবো আমরা সম্পদ সমূহ। তাহলে সম্পদ সমূহের মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, কোন ধরনের সম্পদগুলো লিখবো। এখানে লিখবো আমরা সমাপনী সম্পদ। সমাপনী সম্পদ মানে বছরের শেষে যেগুলো আমাদের সম্পদ হিসেবে আছে ওই সম্পদগুলো লিখবো। এখন খেয়াল করো যে শুরুতে প্রারম্ভিক কিছু সম্পদ দেওয়া আছে, কিন্তু সমাপনী সম্পদ আর প্রশ্নের মধ্যে কোথাও উল্লেখ করা নাই। তাহলে সমাপনী সম্পদ কোনগুলা? প্রারম্ভিক সম্পদ যেগুলো আছে এগুলাই আসলে সমাপনী সম্পদ, তবে নগদ তহবিল ছাড়া। শুরুতে যে নগদ তহবিল 20,000 টাকা, কারণ এটা প্রারম্ভিক। এখন সমাপনীতে কিন্তু আবার নগদ তহবিল ব্যালেন্স শিট যে প্রদান পাশে সবার শেষে ব্যালেন্স শিটে যে 90,000 টাকা বলা আছে সেটা সমাপনী সম্পদ। তো চলতি সম্পদের যে ব্যাপারগুলো আমরা জানি, চলতি সম্পদের প্রারম্ভিক এবং সমাপনী এই ব্যাপারগুলো বুঝতে হবে। প্রারম্ভিকে যা থাকে সমাপনীতে কিন্তু তা থাকে না, কিন্তু স্থায়ী সম্পদগুলোতে কিন্তু এটাই থাকে। প্রারম্ভিকে যা থাকে সমাপনীতেও প্রায় তাই থাকে, নতুন করে মাঝখানে কেনা বেচা না হলে। যেমন বাড়ির মূল্য 3,50,000 টাকা শুরুতেই, তার মানে তার শেষেও এটা স্থায়ী সম্পদ, তার শেষেও 3,50,000 টাকা থাকবে যদি বাড়ি বিক্রি না হয় বা বাড়ির কোনো মূল্য আরেক নতুন করে যদি মূল্য নির্ধারণ করা না হয়। তৈজসপত্র স্থায়ী সম্পদ, এটা শুরুতেও যা শেষেও তা। আসবাবপত্র স্থায়ী সম্পদ, এটা শুরুতে যা শেষেও তা। কিন্তু দেখো মাঝখানে পুরাতন টেবিল বিক্রি করে ফেলছে, এখন আসবাবপত্র ছিল 50,000, বিক্রি করছে 5,000, কিন্তু সমাপনী সম্পদ হবে আসবাবপত্র 45,000 টাকা। এরপরে ঋণ 60,000 টাকা ছিল, কিন্তু কোথাও সারা বছরে কোথাও কিন্তু আমরা ঋণ পরিশোধ করি নাই। যদি ঋণ পরিশোধ করতাম তাহলে ঋণ থেকে বাদ হয়ে বসতো, কিন্তু এখন ঋণের 60,000 টাকা পুরো ঋণ দায়টাই পুরোটাই আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে গিয়ে বসবে। এই আমরা এখান থেকে তাহলে সমাপনী সম্পদগুলো পেয়ে গেলাম। তাহলে আবার বলতেছি যে হাতে নগদ যেটা 20,000 টাকা আছে এটা কিন্তু সমাপনী না, এটা প্রারম্ভিক সম্পদ। আর এই প্রারম্ভিক হাতে নগদটা কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না, আসবে সমাপনী হাতে নগদ, যেটা কিনা প্রাপ্তি প্রদানের প্রধান পাশে যেটা ব্যালেন্স শিট হিসাবে লেখা হয় সেটা সমাপনী হাতে নগদ। তাহলে আমি শুরুতেই সমাপনী হাতে নগদ দিয়ে শুরু করি, লিখবো হাতে নগদ, সমাপনী লেখার দরকার নেই। হাতে নগদ লিখবো 90,000 টাকা।
20,000 টাকা না কিন্তু 90,000 টাকা। এরপরে দেখো বাড়ি ঘর, বাড়ি ঘর, বাড়ি ঘর দেখছি আমরা 3,50,000 টাকা, 3,50,000 টাকা। তৈজসপত্র, তৈজস, তৈজসপত্র দেখছি তৈজসপত্র 25,000 টাকা। এরপরে আসবাবপত্র, খেয়াল করো আসবাবপত্র, আসবাবপত্র, আসবাবপত্র 50,000 টাকা আমরা প্রথম করে লিখলাম। তারপরে মাইনাস বিক্রয়, যে আসবাবপত্র আমরা বিক্রি করে ফেলেছি 5,000 টাকা, তাহলে 50,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে এখানে হবে 45,000 টাকা। আসবাবপত্রের মূল্য 45,000 টাকা। তো সম্পদগুলো লিখে ফেলছি। এরপরে প্রধান পাশে দেখো নতুন করে যদি কোনো সম্পদ সৃষ্টি হয়ে থাকে, নতুন করে যদি কোনো সম্পদ আমরা ক্রয় করে থাকি, সেই সম্পদগুলো আমাদের এখানে লিখতে হবে। যেমন ফ্রিজ, বছরের মাঝে আমাদের সময় কিনছি, এটা তো বছরের শেষেও আমাদের কাছে আছে, তাহলে এটাও আমরা এখানে লিখবো ফ্রিজ, এখানে লিখবো ফ্রিজ। ফ্রিজ হচ্ছে কত? 28,000 টাকা। এরপরে দেখো ডিপিএস জমা, এটাও কিন্তু সম্পদ, ডিপিএস জমা, ডিপিএস জমা এটাও কিন্তু সম্পদ 48,000 টাকা। এরপরে দেখতে পাচ্ছি যে সাইকেল ক্রয়, সাইকেল ক্রয় এটাও কিন্তু সম্পদ, সাইকেল ক্রয় 12,000 টাকা। তারপরে ব্যালেন্স শিট, এটা তো আমরা লিখছি। এরপরে দেখো সমন্বয়, খেয়াল করতে হবে সমন্বয়ে আরো কোনো সম্পদ আছে কিনা। সমন্বয় দেখো খাদ্য সামগ্রী 1,000 টাকা মজুদ আছে, যে খাদ্য সামগ্রী রয়ে গেছে, তাহলে এটাকে আমাদের সম্পদ হিসাবে গণ্য করতে হবে। তাহলে এখানে লিখো সমাপনী খাদ্য সামগ্রী, সমাপনী খাদ্য সামগ্রী, সমাপনী খাদ্য সামগ্রী 1,000 টাকা। এই তো আয়, আর কোনো কিছু নাই। তাহলে আমাদের সকল সম্পদগুলো আমরা পেয়ে গেলাম। এবার সকল সম্পদগুলোকে আমরা কি করব? যোগ করব। শুরুতেই 90,000 টাকা যোগ 3,50,000 টাকা যোগ 25,000 টাকা, এরপরে যোগ 45,000 টাকা, তারপরে যোগ 28,000 টাকা, এরপরে 48,000 টাকা, তারপর আমরা দেখতে পাচ্ছি 12,000 টাকা, এরপর 1,000 টাকা। তো মোট সম্পদগুলো আমরা যোগ করলাম 5,99,000 টাকা, দাঁড়ালো 5,99,000 টাকা ক্লোজ। মোট সম্পদের যোগফল শেষ। এরপরে আমরা যাব দায় ও পারিবারিক তহবিল, দায় ও পারিবারিক তহবিল। তো দায় ও পারিবারিক তহবিলের মধ্যে এইখানে দায়, যেই দায়গুলো আসবে সেগুলো কি সমাপনী দায়। তো শুরুতেই দেখো প্রারম্ভিক দায় ছিল ঋণ 12%, ঋণ 60,000 টাকা। এই যে ঋণটা কি আমরা এখনো পরিশোধ করছি? যদি পরিশোধ করতাম তাহলে প্রধান পাশে লেখা থাকতো যে ঋণ পরিশোধ। তো ঋণটা এখনো পরিশোধ করা হয়নি, তার মানে বছরের শুরুতেও ঋণ 60,000 টাকা, বছরের শেষেও ঋণ 60,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো যে 12% ঋণ, 12% ঋণ 60,000 টাকা। এরপরে আরেকটা ব্যাপার আছে যে ঋণের সুদ, এই যে ঋণের সুদ 1400 টাকা আমরা এখনো পরিশোধ করি নাই। একটু আগে বের করলাম যে 12% সুদ হয়েছিল 7,200, বা পরিশোধ করছি 5,800, আর পরিশোধ করি নাই 1,400। তাহলে বকেয়া ঋণের সুদ এটাও আমাদের দায় পাশে লিখতে হবে, কারণ আমরা জানি বকেয়া ব্যয় দায়। তাহলে বকেয়া ঋণের সুদ 1,400 টাকা। এরপরে আরেকটা জিনিস পাইলাম সমন্বয়ে, যে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, বিদ্যুৎ বিল 2 মাসের বিদ্যুৎ বিল আমরা পরিশোধ করি নাই। তাহলে বকেয়া বিদ্যুৎ বিল, বকেয়া বিদ্যুৎ বিল 1200 টাকা। তাহলে এই যে মোট কত হলো 62,800 টাকা, 62,600 টাকা, 62,600 টাকা হলো মোট দায়। এরপরে কি পারিবারিক তহবিল, খেয়াল করো পারিবারিক তহবিল। তো পারিবারিক তহবিল প্রশ্নে উল্লেখ করা আছে যে পারিবারিক তহবিল আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে 3,85,000 টাকা, যেটা আমরা এখানে লিখবো 3,85,000 টাকা। এরপরে এর সাথে যোগ আয় উদ্ধৃত, আয় উদ্ধৃত। একটু আগে আয় উদ্ধৃত আমরা যেটা বের করেছিলাম যে আয় ব্যয় বিবরণী তৈরি করে, যে আয় ব্যয় বিবরণী তৈরি করেছি সেই আয় ব্যয় বিবরণী থেকে আয় উদ্ধৃত টাকাটা আমরা এখানে লিখবো। তো পারিবারিক তহবিলের সাথে এখন আমরা যোগ করব আয় উদ্ধৃত। তাহলে আয় উদ্ধৃত হচ্ছে 1,51,400 টাকা, আয় উদ্ধৃত হচ্ছে 1,51,400 টাকা, যেটা বের করছি আমরা একটু আগে 1,51,400 টাকা আমরা বের করেছিলাম। তো 1,51,400 এখন ওই 3,85,000 টাকার সাথে আমরা যোগ করব, 3,85,000 যোগ
1,51,400 যদি যোগ করি তাহলে এখানে হয় 5,36,400। এখন এই 5,36,400 আর উপরের ওই 62,600 টাকা যদি যোগ করি এখানে হয় 5,99,000 টাকা। তাহলে দেখো যে সম্পদ পাশে 5,99,000 টাকা, দায় ও পারিবারিক তহবিলের পাশে 5,99,000 টাকা, তার মানে দুই পাশ আমাদের সমান হয়েছে। তার মানে এই সৃজনশীলটি সমাধান সঠিক হয়েছে। তা আমরা আশা করি যে বুঝতে পেরেছি যে কিভাবে একটি পারিবারিক বাজেটের অঙ্ক সমাধান করতে হয়। যে প্রথমে পারিবারিক তহবিল, তারপরে আয় ব্যয় বিবরণী, এরপর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয়। তবে পারিবারিক তহবিলের ব্যাপারটি এই অঙ্কের মধ্যে ছিল না, কারণ পারিবারিক তহবিলের উত্তর তোমার প্রশ্নে দেওয়াই ছিল। যদি না দেওয়া থাকতো তাহলে আমাদের পারিবারিক তহবিল বের করতে হতো ওই যে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়ের মাধ্যমে। তো ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছো এবং দেখবে এবং সম্পূর্ণ এই ব্যাপারটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো প্রত্যেকটি ভিডিও যদি খুব মনোযোগ সহকারে তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা কিছু না কিছু উপকার পাবে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।